নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন বাড়িতে কোনো মিষ্টি বানানো হয়নি, মানে একদম মিষ্টির দোকান থেকে আমরা যে সমস্ত মিষ্টি কিনে আনি সেই ধরনের মিষ্টি বানানো হয়নি। এমনি ক্ষীর, পায়েস এসব তো বানানো হয়েই থাকে। তো মনটা একটু মিষ্টি বানাবো করছিল। একদম ঠিক শুনেছেন, আমার আবার একটু রান্নাবান্নার ক্রেভিং হয় মাঝে মধ্যে। তো গত পরশু দিন মানে শনিবার ভাবলাম একটা কিছু মিষ্টি বানানো যাক। আমাদের বাড়িতে শনিবার মঙ্গলবার করে বজরংবলীর পুজো হয়, তো ভাবলাম পুজোর জন্য মানে প্রসাদের জন্য একটা মিষ্টিও বানানো হয়ে যাবে। তো নেমে পড়লাম মাঠে 2 প্যাকেট দুধ নিয়ে। দুধটা প্রথমেই জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হোয়াইট ভিনিগার নিয়েছি 2 টেবিল চামচ। ভিনিগার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তার সঙ্গে 2 টেবিল চামচ মতো জল নিয়ে নেব। বানাচ্ছি রাজভোগ মিষ্টি, যেটাকে রাজভোগ রসগোল্লাও বলা হয়। আর যেহেতু মিষ্টি বানানোর জন্য দুধ কাটিয়ে ছানা তৈরি করব, তাই জন্য দুধটা কিন্তু এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। 2 প্যাকেট দুধ মানে 1 লিটার দুধ রয়েছে। দেখুন দুধটা ভালো মতো ফুটে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর খুব বেশি সময় নিয়ে কিন্তু দুধটা ফোটানোর দরকার নেই, জাস্ট দুধটা একবার ফুটে গিয়ে ভালো করে উতলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর একদম এরকম ধোঁয়া ওঠা গরম অবস্থাতে কিন্তু দুধের মধ্যে ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিলে হবে না, তাতে ছানাটা একটু হার্ড হয়ে যেতে পারে। সেই কারণে দুধটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, মিনিট 5। তাতে টেম্পারেচারটা দুধের একটু কমে যাবে। তারপর এই দুধটাকে আমরা কাটিয়ে নেব। তো ততক্ষণে আমি ওদিকে আরও কিছু প্রিপারেশন একটু এগিয়ে রাখবো। প্রথমেই কিছু কেসারের স্ট্র্যান্ড নিয়ে সেটাকে আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, আর সেটা একটা বাটির মধ্যে নিয়ে 1 চামচ মতো এই গরম দুধ ওই কেসারটার মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধটার মধ্যে কেসারের কালার এবং ফ্লেভারটা ভালো মতো মিশে যায়। আর এরপর ওই একই হামানদিস্তার মধ্যে 4টে পেস্তা বাদাম নিয়েছি, তার সাথে নিয়েছি আরও কিছু কেসারের স্ট্র্যান্ড, আর নিচ্ছি সামান্য একটু মিছরি। এই উপকরণগুলো দিয়ে রাজভোগের ফিলিংটা রেডি করব। তো হামানদিস্তাতে আবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে আমি থেতো করে নিচ্ছি। থেতো করা হয়ে গেলে এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে এই প্রিপারেশনগুলো করতে করতে দুধের টেম্পারেচারটাও একটু কমে এসেছে, মোটামুটি 4-5 মিনিট সময় তো হয়েই গেছে। তো এবার এই দুধটার মধ্যে আমি ভিনিগারের মিশ্রণটা দিয়ে দেব, দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নেওয়ার জন্য। অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিতে থাকবো এবং নাড়াতে থাকবো, যাতে পুরো দুধের মধ্যেই এই ভিনিগারের মিশ্রণটা ছড়িয়ে যায় এবং সম্পূর্ণ দুধটাই ভালোভাবে কেটে যায়। ভিনিগারটা কতটা স্ট্রং তার উপরে কিন্তু ডিপেন্ড করছে কতটা ভিনিগার প্রয়োজন হবে। আমি এখানে 2 চামচ নিয়েছি, মানে 2 টেবিল চামচ নিয়েছি, এতেই কিন্তু এই 1 লিটার দুধ কেটে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে একটু বেশি অথবা একটু কমও কিন্তু ভিনিগারের মিশ্রণ লাগতে পারে। দেখুন দুধটা সম্পূর্ণভাবে কেটে ছানা তৈরি হয়ে গেছে। তো এবার এই ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে। একটা বড় পাত্রের ওপরে একটা ছাঁকনি রেখে তার উপরে আমি একটা নেট বিছিয়ে নিয়েছি এবং এর উপরে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পর একে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার ফলে ভিনিগারের টেস্টটা কিন্তু ছানা থেকে সম্পূর্ণভাবে চলে যাবে, আর ভিনিগারের টক ভাবও যদি একটুও থেকে থাকে এই ছানার মধ্যে সেটাও বেরিয়ে যাবে। তো এটাকে আমি 1 গ্লাস মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছানাটাকে। তারপর এই ছানাটাকে হাত দিয়ে হালকাভাবে চেপে যতটা সম্ভব জল বের করে দিচ্ছি। তারপর এটাকে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো এই নেট সমেত, যাতে ছানা থেকে এক্সট্রা জলটা পুরোপুরি ঝরে যায়। মোটামুটি আধ ঘন্টা মতো ঝুলিয়ে রাখলেই কিন্তু ছানার জলটা ভালোভাবে ঝরে যাবে। তবে খুব বেশি হাত দিয়ে চেপে চেপে কিন্তু ছানা থেকে জলটা বের করতে যাবেন না, তাতে কিন্তু ছানার সাথে ফ্যাটও বেরিয়ে যেতে পারে, আর তার ফলে ছানাটা কিন্তু খুব ভালো সফট হবে না। তো যাই হোক, আমি অল্প একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ছানা থেকে জলটা বের করে দিয়েছি। এবার এটাকে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখছি। 30 মিনিট ঝুলিয়ে রাখার পর এবার আমি ছানাটা নিয়ে চলে এসেছি। ছানা থেকে সম্ভবত ভালোভাবে জল ঝরে গেছে। তো এবার এই ছানাটাকে একটা স্টিলের প্লেটে আমি বের করে নিচ্ছি। ছানাটা আমাদের এবার খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে মেখে মেখে ছানাটাকে খুব ভালো করে আগে স্মুথ করে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ছানাটা আমাদের ভালো করে মেখে নিতে হবে। ছানাটা একেবারে স্মুথ হতে হবে। ছানাটার মধ্যে যাতে কোনো বড় টুকরো থেকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মাখলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। তো আমার এখানে ছানাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানার যে ডোটা রয়েছে সেটা একেবারে স্মুথ রয়েছে।
আর ছানাটা ঠিকঠাক মাখা হলে দেখবেন ছানাটা কিন্তু হাতের মধ্যে আর একটুও লেগে থাকবে না। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট 1 চা চামচ পরিমাণে কর্নফ্লোর। এটা বাইন্ডিংয়ের জন্য আমরা ব্যবহার করছি, আর এতে ছানার ওপরের টেক্সচারটা মানে রাজভোগের ওপরের টেক্সচারটা খুব সুন্দর স্মুথ আর গ্লসি হবে। আর দুধে ভেজানো কেসারটাও কিন্তু এই সময় ছানার মধ্যে দিয়ে দেব। দেখুন কেসারটা একটু থেতো করে দেওয়া হয়েছিল বলে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। বাটিতে যেটুকু কেসারের দুধ লেগে রয়েছে সেটুকুও ভালো করে নিয়ে নেওয়ার জন্য এই ছানার ডোটা থেকে অল্প একটু পার্ট নিয়ে এই বাটির মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। আর এই যে ছানার পার্টটুকু আমরা এই বাটির মধ্যে নিয়েছি এটাতে একটু বেশি কালার হয়ে যাবে, আর সেটা আমরা ভোগের ফিলিংয়ে দেওয়ার জন্য যে মিছরি, পেস্তা বাদাম এবং কেসারটা একসঙ্গে ক্রাশ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর থেকেই ছোট ছোট পার্ট নিয়ে রাজভোগের ফিলিং হিসেবে ব্যবহার করব। তো ওটা আপাতত রেখে দিলাম। এদিকে আমি ছানাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আর কেসারের জন্য দেখুন এই ছানার ডোটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, যেটা দোকানের রাজভোগ রসগোল্লাগুলোতে থাকে সেখানে ফুড কালার ব্যবহার করা হয়, তবে আমি এখানে পুরোটাই কেসার ব্যবহার করলাম। বাড়িতে বানানো হচ্ছে, তার উপরে প্রসাদের জন্য বানানো হচ্ছে, তাই সবটুকু পিওর হোক। তো ওদিকে আমাদের ছানার ডোটা তো রেডি হয়ে গেছে, ওটা থেকে রাজভোগের জন্য লেচি কেটে নিতে হবে। তার আগে আমি এদিকে সুগার সিরাপ বা চিনির রসটা তৈরি করার জন্য বসিয়ে দেব। এটাতেও একটু টাইম লাগবে, সেই জন্য এটা ফুটতে থাকুক, আমি জাস্ট বসিয়ে দিয়ে তারপর লেচি কাটবো। তো চিনির রসটা বানানোর জন্য মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি, এখানে 200 গ্রাম চিনি রয়েছে, আর টোটাল 5 কাপ জল দিচ্ছি, মানে ওই একই কাপে মেপে 1:5 রেশিওতে চিনি এবং জল নিয়েছি। চিনির রসটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। ছোটো এলাচের দানা বের করে নিয়ে সেগুলোকে থেতো করে এর মধ্যে দিয়েছি, আর খোসাগুলোও দিয়ে দিয়েছি এলাচের। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর খুব সুন্দর যাতে কালার আসে এই চিনির রসটার মধ্যে, মানে চিনির রসটাতে কালার আসলে রাজভোগগুলোতেও খুব সুন্দর কালার আসবে, তার জন্য আবারও হামানদিস্তের মধ্যে অল্প একটু কেসার নিয়ে সেটাকে হামানদিস্তেতে ক্রাশ করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কেসারটা দেওয়ার সাথে সাথেই দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। তো এই হামানদিস্তের মধ্যে সামান্য একটু এই চিনির রসটা নিয়ে ভালো করে মিশিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর কেসারের ফ্লেভার তো আছেই এর সঙ্গে। তো কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে চিনির রসটা ভালো করে ফুটতে থাকে। আর এদিকে এবার রাজভোগের জন্য লেচি কেটে নেব। রাজভোগের জন্য যে পুর বা ফিলিংটা রেডি করেছিলাম তার মধ্যেও একটু এলাচের দানা থেতো করে দিয়ে দিলাম, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে একবার মিশিয়ে এর মধ্যে থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিলাম কিছু। তারপর এই যে ছানার ডোটা রেডি করেছিলাম এটাকে আরও একবার হালকা হাতে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। যেহেতু রাজভোগ বানাচ্ছি তাই একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এই পুরো ডোটা ব্যবহার করে আমি টোটাল 8টা লেচি কাটছি, মানে 8টা রাজভোগ তৈরি হবে। রাজভোগ কিন্তু আরও বড় সাইজের হয়, তবে আরও বড় রাজভোগ তৈরি করতে গেলে আরও বড় বড় বাসনপত্র লাগবে যেগুলো বাড়িতে থাকে না, তো সেই কারণে এরকম সাইজেরই রাজভোগগুলো বানাচ্ছি। তো এক একটা লেচি নিয়ে হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিয়ে তার মধ্যে ওই যে পুরের জন্য রেডি করে রেখেছিলাম ছোট ছোট পার্টগুলো, সেগুলো একটা পুর হিসাবে এর মধ্যে ভরে দিয়ে আবারও ভালো করে গোল করে নিতে হবে। পুরটা ভরে দেওয়ার পর লেচির মুখটা বন্ধ করে দিয়ে লেচিটাকে এভাবে হাতের মধ্যে একটু পাকিয়ে নিতে হবে। হালকা একটু চাপ দিয়ে দিয়ে পাকাবেন, এতে এটা কিন্তু খুব ভালোভাবে বাইন্ড হয়ে যাবে। এই সময় এই লেচিগুলোর মধ্যে যাতে একটুও ক্র্যাক বা ফাটল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ক্র্যাক বা ফাটল থাকলে কিন্তু এগুলো চিনির রসে ফোটানোর সময় ফেটে যেতে পারে। তো দেখুন লেচিগুলোকে সুন্দর করে এরকম গোল করে নিতে হবে। তো একই রকমভাবে আমি আরও একটা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো টোটাল এখানে 8টা লেচি কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চিনির রসটাও এতক্ষণে ভালো মতো ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই যে লেচিগুলো রেডি করেছি রাজভোগের, সেগুলোকে এই ফুটন্ত চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে রেখে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ফুটতে দেব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে এই রাজভোগগুলো কি সুন্দর ফুলতে শুরু করেছে। এই সময়টা আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়, আমি অধীর আগ্রহে এগুলোর দিকে তাকিয়ে থাকি। রাজভোগ বা রসগোল্লাগুলো এই সময় সুগার সিরাপের মধ্যে যেরকম নেচে গিয়ে ঘুরে বেরিয়ে ফুলতে শুরু করে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে প্রায় 15 মিনিট মতো একদম হাই ফ্লেমে ফোটানোর পর ফাইনালি আমি কড়াইয়ের ঢাকনাটা একবার খুললাম। এর আগে কিন্তু আমি একবারও কড়াইয়ের ঢাকনা খুলিনি। দেখুন রাজভোগের সাইজ কিন্তু ফুলে প্রায় 3 গুণ হয়ে গেছে।
হালকা একটু চ্যাপ্টা সাইজ হয়েছে এই সময়, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু কড়াইয়ের জন্য, মানে বড় কড়াই যদি নেওয়া হতো, এগুলোকে আরও জায়গা দেওয়া হতো, তাহলে কিন্তু এগুলো গোল গোল হতে পারতো। ওই দেখুন, চামচের ধাক্কায় কিন্তু একখানা অলরেডি ফেটে গেছে। চামচের ধাক্কায় ফেটেছে না এটা বানানোর সময় কোনো ক্র্যাক থেকে গিয়েছিল তার জন্য ফেটেছে, সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে ওই একটাই কিন্তু একটু ফাটল ধরেছে, তাও পুরো ছেড়ে যায়নি, ওইটুকু ফেটে গেছে এবং ওই অবস্থাতেই কিন্তু পুরো রাজভোগটা তৈরি হয়েছে। এবং বাকিগুলোর মতো ওটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো সমস্ত রাজভোগগুলোকে একবার করে উল্টে দেওয়ার পর আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে এটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রাজভোগগুলো এই সময় দেখুন চিনির রসে কিন্তু অনেকখানি ডুবে গেছে, মানে আগে যেমন পুরোপুরি ওপরে ভেসেছিল সেই রকম কিন্তু ভেসে নেই, বেশিরভাগ অংশটাই কিন্তু চিনির রসের নিচের দিকে রয়েছে এটার। মানে আমাদের রাজভোগগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা হয়েছে কিনা, মানে রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আরও একটা উপায় আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এগুলোকে তুলে একটা গ্লাসে বা বাটিতে জলের মধ্যে দেবেন। যদি দেখেন জলের নিচের দিকে চলে গেছে সঙ্গে সঙ্গে এই রাজভোগগুলো বা রসগোল্লা যাই বানান না কেন, তাহলে বুঝতে হবে এগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে রাজভোগগুলোকে চিনির রস থেকে তুলে প্লেন জলের মধ্যে রাখছি। এটা দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই যে চিনির রসটা, সেটাকে আমি আরও একটু চিনি দিয়ে ফুটিয়ে আরও একটু ঘন করব, যাতে এই রাজভোগগুলো ঘন চিনির রসের মধ্যে থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে রাজভোগের শেপগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে, এগুলো কিন্তু এই গরম থেকে তুলে ঠান্ডার মধ্যে দেওয়ার ফলে একটা টেম্পারেচার শক পেয়ে অনেকটাই ঠিক হয়ে যাবে শেপটা। আচ্ছা, এদিকে আমি এই চিনির রসটার মধ্যেই আরও 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, মানে 50 গ্রাম মতো চিনি আরও অ্যাড করলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব। আচ্ছা, রাজভোগগুলোকে তুলে জলে রাখার আরও একটা কারণ হচ্ছে, ওগুলোকে তো তুলতেই হতো যেহেতু আমি চিনির রসটা একটু ঘন করব, তার জন্যই ওগুলোকে তুলেছি। তো ওগুলোকে তুলে যদি এমনি শুকনো অবস্থায় রাখা হতো তাহলে ওগুলো কিন্তু একটু হার্ড হয়ে যেতে পারতো এবং একটু খসখসে টাইপের হয়ে যেতে পারতো, মানে ওই ছিবড়ে টাইপ হয় না, সেরকম টাইপ হয়ে যেতে পারতো। তো জলে ডুবিয়ে রাখার ফলে সেই জিনিসটা কিন্তু একেবারেই হবে না। রাজভোগগুলো কিন্তু একেবারে অ্যাজ ইট ইজ থাকবে, মানে একদম তুলতুলে নরম থাকবে। আচ্ছা, এদিকে চিনির রসটা ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার পর এটাকে ছেঁকে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই চিনির রসের মধ্যে, মানে ঘন করা চিনির রসের মধ্যে আমি রাজভোগগুলো দিয়ে দেব। আর চিনির রসে দেওয়ার আগে রাজভোগগুলো জল থেকে তুলে এই জলটা কিন্তু পুরোটা এভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে, তাহলেই কিন্তু এই ঘন চিনির রসটা রাজভোগগুলো অ্যাবজর্ব করতে পারবে। দেখবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই রাজভোগগুলো কিন্তু চিনির রসটা অ্যাবজর্ব করে আবারও সেই ফুলে বড় বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চোখের সামনেই হচ্ছে জিনিসগুলো, আমি একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই ঘন্টাখানেক এই ঘন চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখলেই কিন্তু রাজভোগ খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। দেখতে কি দুর্দান্ত হয়েছে না রাজভোগগুলো, আমার তো দেখেই ভীষণ আনন্দ হচ্ছে। আর চিনির রসটা থেকে ছেঁকে নেওয়ার পর ওই যে কেসার, এলাচ ওগুলো ছিল এক্সট্রা ছাঁকনির মধ্যে, ওগুলো কিন্তু চা করার সময় ব্যবহার করে নিতে পারেন, ফেলে দেবেন না। একটা রাজভোগ আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সুগার সিরাপ বা চিনির রসটাকে অ্যাবজর্ব করেছে রাজভোগটা। ব্যাস, আমাদের অসাধারণ সুস্বাদু রাজভোগ এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার প্রথমে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর আমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করব। আর রাজভোগ বানানোর পর প্রায় 4-5 ঘন্টা পরের অবস্থা এটা, যেটা দেখছেন ভিডিওতে। তো পুজো দেওয়াও হয়ে গেছে, এবার আমি প্রসাদ দিয়ে দেব সবাইকে। এটা বজরংবলির প্রসাদে দেওয়া হয়েছিল, মানে ভোগে নিবেদন করা হয়েছিল আজকে যেহেতু শনিবার। ভেতরে পুরো দেওয়া আছে, দেখো। সফট হয়েছে, চামচ দিয়েই কেটে যাচ্ছে ইজিলি। ওই দেখো ভেতরে পুর দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে। ভালো নাম নাম আমাদের ঘুন্টু বাবুর ভাষা। ভাও 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 ভাও
তাহলে আজকের এই রাজভোগের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।